আজকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কুমার দাস জামিন পেয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি খবর। আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। দেখেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে কথা বলতে থাকে আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের বিভিন্ন সভায় বিভিন্ন অনুষ্ঠানে তিনি গিয়েছেন, বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ডেকেছেন। দেখেন, আমরা সবাই জানি সেই ইসকনের কথা। তিনি কিন্তু এদেশীয় ইসকনের পৃষ্ঠপোষক, এবং আমরা দেখেছি যে তিনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগেই লেখক বুদ্ধিজীবী ফরাদ মাজার তার সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন বাংলাদেশে একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ফরাদ মজহার। কেন, কি কারণ? আমার সেই প্রশ্ন। ফরাদ মাজারের সহধর্মিণী, তিনি একজন উপদেষ্টা, এবং এই চিন্ময় কুমার দাসের জামিন প্রত্যাশা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, এবং তার জামিন যাতে দেওয়া হয়, তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন ফরাদ মজহার। তো সেক্ষেত্রে এই জামিন পাওয়ার ক্ষেত্রে তারও ভূমিকা আছে কিনা, বা তার সহধর্মিণী যেহেতু উপদেষ্টা তাদেরও ভূমিকা আছে কিনা, সে বিষয়ে আমি মনে করি একটি তদন্ত হওয়া দরকার। যে ব্যক্তি ইসকনের পৃষ্ঠপোষক, যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, দেখেন তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে। তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে, যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে, একটি অরাজনৈতিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। বাংলাদেশের মানুষ মনে করে যে ইসকন একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সংগঠন। দেখেন, আমরা ভারতের সেই RSS এর কথা জানি, ঠিক একইভাবে ভারতেও কিন্তু ইসকন রয়েছে, এবং বাংলাদেশে যে ইসকনের শাখা সেটি পরিচালনা করে এই চিন্ময় কুমার দাস। আজকে যে গণমাধ্যমের খবর অনুযায়ী বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজকে এই জামিন শুনানি শেষে আজকে তার জামিন নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত আমরা মনে করি তাকে গ্রেপ্তার করার সুযোগ আছে। তার নামে তো আরও বিভিন্ন মামলা হয়েছে, ঠিক আছে, এই মামলায় জামিন পেয়েছে, অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে। তিনি যদি মুক্তি পেয়ে যান তাহলে আমি মনে করব যে ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের একটি চাপ রয়েছে। হয়তো ভারত বলছে যে যদি তাকে তোমরা জামিনে মুক্তি না দাও, আমাদের যা করার আমরা তাই করব। আমরা যে বাণিজ্যিক বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি। কিছুদিন আগে আমরা দেখেছি যে হঠাৎ করে পেঁয়াজ তার পাঠানো বন্ধ করে দিল। আমাদের দেশে ভারত থেকে কিন্তু চাল আমদানি হয়ে থাকে, সেই চালের দাম হঠাৎ করে বেড়ে গেল। হয়তো নানান ধরনের বাণিজ্যিক অসহযোগিতা ভারত করতে চেয়েছে, এবং এক্ষেত্রে বাজার একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে। বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে, নানান ধরনের সমস্যা সংকট হতে পারে। সরকার হয়তো ভয়েই মূলত আমার কাছে মনে হয় যে এই চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে। বাট বাংলাদেশের জনগণ কোনোভাবে এই জামিন মেনে নিতে পারেনি। কারণ আমার ভাই সাইফুল কি পেল, সেই আইনজীবী সাইফুলের পরিবার কি পেল? বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন। যে বিচারকরা জামিন দিয়েছে, কেন জামিন দিয়েছে, কী কারণে জামিন দিয়েছে, সরকারের কোনো হস্তক্ষেপ বা সরকারের কোনো নির্দেশনা আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। দেখেন, আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, এখনও পর্যন্ত কিন্তু বিচার বিভাগের সংস্কার পুরোপুরি হয়নি। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলত, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে
চলছে, কোথাও এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এবং এই কথা নিজেই কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এখনও সংস্কারটা শুরুই করি নাই। তার মানে কি? তার মানে আদালত আগেও যেভাবে চলতো হাসিনার স্টাইলে, ঠিক এখন একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে সেই একইভাবে আদালত চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি তার নামে আরও অনেক মামলা হয়েছে, সেই মামলায় অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যদি আর কোনো দাঙ্গা লাগে, যদি বাংলাদেশে কোনো সংঘাত সৃষ্টি হয়, ধর্মীয় কারণে হিন্দু মুসলমানের ভিতরে কোনো ধরনের আপনার অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় কিন্তু এই চিন্ময় কুমার দাসকে নিতে হবে এবং সরকারকে নিতে হবে। কারণ সরকারের সহযোগিতা ছাড়া, সরকারের হস্তক্ষেপ ছাড়া এরকম একজন অপরাধী জামিন পেয়েছে সেটি আমি বিশ্বাস করি না। পাশাপাশি আপনি আজকে ট্রাইব্যুনালে কি মামলা করেছেন সে বিষয়ে একটু উল্লেখ করুন। দেখেন, আজকে একটি মামলা দিয়েছি। সেই মামলার বিষয়ে ইতিমধ্যে কিন্তু আমরা প্রেস ব্রিফিং করেছি এবং আমরা কিন্তু সাংবাদিকদের আমরা জানিয়েছি। তারপরেও আপনি যেহেতু বলছেন, আইসিটিতে আমরা আজকে এডিসি ইশতিয়াক আহমেদ তার বিরুদ্ধে মামলা করেছি। 2018 সালের 1 জুলাই আমাকে মিরপুরের ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া ভাসানটেক থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় মানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, মনে হচ্ছে যে একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে গিয়েছে, একজন আন্তর্জাতিক সন্ত্রাসীকে ধরতে গিয়েছে। তারা এমন ধরনের একটি ভয়ার্থ পরিবেশ তৈরি করেছিল। তো আমাকে যখন ধরতে গেল তারা কিন্তু সাদা পোশাকে। তো আমি ওই সময় তো ছাত্রলীগ আমাকে খুঁজতেছে বা আওয়ামী লীগ খুঁজতেছে, আমি ভাবছি হয়তো ছাত্রলীগের ক্যাডাররা আমাকে ধরতে গিয়েছে। তো যাই হোক, তারা কিন্তু আমাকে যখন ধরার পরে কিন্তু তারা আমার নির্যাতন করেছে। আমাকে সর্বপ্রথম ডিএমপিতে নিয়ে আসার পরেই এই এডিসি ইশতিয়াক আমাকে দেখার সাথে সাথে আপনার সে চেয়ার থেকে উঠে এসে কোনো কথাবার্তা ছাড়া সে আমার অন্ডকোষে লাথি মারে, নির্মম নির্যাতন করে। আমি যখন চিৎকার করছি তখন আমার হ্যান্ডকাপ পরিয়ে হাত বাঁধে, এরপরে আমার মুখে গামছা দিয়ে মুখ বাঁধে এবং যতক্ষণ সে ক্লান্ত হয়নি, তার শক্তি আছে, ততক্ষণ সে আমার নির্যাতন করেছে। যাই হোক, আমার প্রায় 2 মাস ধরে আমি ঘুমাতে পারিনি। আমার মাংসগুলো দরকসরা হয়ে গিয়েছিল, শক্ত হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় মাংসপেশি তারা থেতলে দিয়েছিল। এখনও পর্যন্ত প্রায়ই আমার শরীর নিস্তেজ হয়ে যায়, আমি ঘুমাতে পারিনি। আমার হাত পা শরীর কামড়ায়, ব্যথা করে, এমনভাবে প্রেশার লো হয়ে যায়, এমনভাবে তারা নির্যাতন করেছিল। সেই নির্যাতনের যন্ত্রণা আমি এখনও পর্যন্ত বহে নিয়ে বেড়াচ্ছি। মাঝে মধ্যে আমার কাছে মনে হতো যে কখনো যদি সুযোগ আসে অবশ্যই এই এডিসি ইশতিয়াকের বিচার করা হবে। আমি মাঝে মধ্যে খুব রাগান্বিত এবং ক্ষুব্ধ হতাম যে সেই দিন কবে আসবে যেদিন ইশতিয়াকের বিচার হবে। দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায় করেছে, গুম করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই এডিসি ইশতিয়াক আমাকে আঘাত করেছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু আমাকে শারীরিকভাবে আঘাত করার দুঃসাহস করেনি, কিন্তু এই কুলাঙ্গার এডিসি ইশতিয়াক ও আমার চোখ বেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে, হ্যান্ডকাপ পরিয়ে আমাকে সাপের মতন বেধড়ক পিটিয়েছে, নির্যাতন করেছে। সেই ব্যথা এখনও পর্যন্ত আমার শরীরে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। সুতরাং যেহেতু তিনি অ্যারেস্ট হয়েছেন মানবতা বিরোধী অপরাধে এবং বিশেষ করে